আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে অনেকেই জয়েন করেছেন। আজকের লাইভ ক্লাসে যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, একজন আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, এই তথ্য আমি পাই না কেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সবাই অভিনন্দন জানাচ্ছেন। আসলে আমিও খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ। উপরওয়ালা আমাকে এটা গিফট করেছেন, এই গিফটটা যাতে আমি সুন্দর করে পরিচর্যা করতে পারি, এই দোয়াটা সবাই করবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে কিন্তু আপনি পরীক্ষা প্রশ্ন কমন পাবেন। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটা শুরু করলে আপনি বুঝতে পারবেন। এর জন্য প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনি খাতার উপরে লিখবেন বাংলাদেশের কৃষিজ সম্পদ। বহুত মিস করছি, বাহ। ঠিক আছে, এত মিস করে এই যে চলে আসছি, মুন্না স্যার, অসুবিধা নেই। যারা যারা মিস করেছেন সবাইকে ধন্যবাদ। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমিও খুব মিস করি, কারণ এই বিসিএস কনফিডেন্সের ডায়াসে না দাঁড়ালে মাঝে মধ্যে মনে হয় বহুদিন পড়াই না। বুঝতে পেরেছেন? আর ডায়াসে দাঁড়ালে মনে হয় এই যে দেখেন প্রতিদিন 6টি করে ক্লাস, রিমান্ডে আছি তারপরও ভালো লাগে। বুঝতে পেরেছেন যে খুব ভালো সময় কাটে আপনাদের সাথে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ। বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে আলোচনা করব। আমাকে প্রথমে বলা হয়েছিল ভূপ্রকৃতির কথা। আসলে ক্লাস টেস্ট এক্সাম কোথায় থেকে হয়? এই যে জুবাইর ভাই, একটা প্রশ্ন এসেছে, যেটা আপনার প্রশ্ন, আমার না। এই যে লাস্ট এর উপরেরটা আমার আছে, মিষ্টি কই? হ্যাঁ, এই ক্লাস সাদ্দাম ভাই আপনি করেছেন। হ্যাঁ, ভূপ্রকৃতি পড়ানোর কথা ছিল। ভূপ্রকৃতির আগে ওই ক্লাসটা আমাকে করাতে হবে, তারপরে ভূপ্রকৃতি আসবে। বুঝতে পেরেছেন? ওই ক্লাসের পরে হচ্ছে ভূপ্রকৃতির ক্লাস হবে। আপনাদের টেনশন নেই, ওই ক্লাসটা হবে। তাহলে বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে আমরা আলোচনা করব। আর উনি এক্সাম কোথায় দিবে একটু আপনি কনফার্ম করে নিন। যিনি আমাকে প্রশ্ন করেছিলেন, শম্পা সরকার, আপনার মেসেজটি অলরেডি আমাদের আইটি সেক্টরে চলে গেছে। হুম, প্রিয় শিক্ষার্থী, একটু খাতা কলম বের করবেন, একটু খাতা কলম বের করবেন। আমরা কিন্তু পড়া শুরু করব। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এগুলোর দিকে আপনার তাকানোর প্রয়োজন নেই, আমি যা বলবো আপনি এগুলো লিখবেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের মোট জমির পরিমাণ। বাংলাদেশের মোট জমির পরিমাণ। বাংলাদেশের মোট জমির পরিমাণ 1,45,00,000, 1,45,77,000, 1,45,77,771 হেক্টর। বাংলাদেশের মোট জমির পরিমাণ 1,45,77,771 হেক্টর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ। বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ। বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ 2,11,00,000 একর। বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ
2,11,00,000 একর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশে বর্তমানে মাথা পিছু আবাদি জমির পরিমাণ, বাংলাদেশে বর্তমানে মাথা পিছু আবাদি জমির পরিমাণ 0.15 একর। বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ 0.15 একর। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের খাস জমির পরিমাণ, বাংলাদেশের খাস জমির পরিমাণ 2,60,357 হেক্টর। বাংলাদেশের খাস জমির পরিমাণ 2,60,357 হেক্টর। বাংলাদেশে খাস জমির পরিমাণ 2,60,357 হেক্টর। এখানে সর্বশেষ 3টা প্রশ্ন লিখেছি। এতটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, অনেকগুলো চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের একমাত্র বীজ পরীক্ষাগার, বাংলাদেশের একমাত্র বীজ পরীক্ষাগার মানে আঞ্চলিক বীজ পরীক্ষাগার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এই প্রশ্ন অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছে বিগত দিনে। সো এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। 3টা স্টার চিহ্ন দিয়ে লেখার জন্য বলেছি। আবার নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার, বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার ঝিনাইদহে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার ঝিনাইদহে অবস্থিত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন, বাংলাদেশের কোন জেলাকে স্বচ্ছ ভান্ডার বলা হয়? বাংলাদেশের কোন জেলাকে স্বচ্ছ ভান্ডার বলা হয়? হ্যাঁ, অনেকে লিখতেছেন, দেখতে পাচ্ছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন জেলাকে স্বচ্ছ ভান্ডার বলা হয়? এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে লাস্টে যে 3টা প্রশ্ন লিখিয়েছি, এই 3টা থেকেও আপনি একটা প্রশ্ন কোন পেয়ে যেতে পারেন। অনেকে আনসার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দত্তনগর কি? প্রাণপ্রিয় শিক্ষার্থী, একটি কৃষি খামার। বড় বড় প্রজেক্ট আছে না, সবচেয়ে বড় প্রজেক্ট বরিশাল। আপনাদের উত্তর সঠিক। তাহলে বাংলাদেশের শস্য ভান্ডার হচ্ছে বরিশাল। আমরা প্রাণপ্রিয় শিক্ষার্থী এই অংশ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মেইন অংশ। এই জায়গা থেকে অনেক চাকরির পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি ভাগে ভাগ করা হয়। আপনি স্ক্রিনশট দিলে লস হবে আপনার, লিখেন। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ফসল উৎপাদনের জন্য পুরো বছরকে বা সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়? অপশনে 2, 4, 5, 6 থাকবে। আপনাকে 2টা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা একটা বড় প্রশ্ন শিখলাম যে ফসল উৎপাদনের জন্য পুরো বছরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার দিয়ে লিখবেন। 1 নাম্বার দিয়ে লিখবেন রবি মৌসুম। 1 নাম্বার দিয়ে লিখবেন রবি মৌসুম। 2 নাম্বার দিয়ে লিখবেন খরিফ মৌসুম। 1 নাম্বার দিয়ে লিখবেন রবি মৌসুম। 2 নাম্বার দিয়ে লিখবেন খরিফ মৌসুম। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী
তাহলে যদি প্রশ্ন আসে ফসল উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে জানতে পারলাম। 1 নাম্বার হচ্ছে রবি মৌসুম, 2 নাম্বার হচ্ছে খরিফ মৌসুম। রবি মৌসুম লিখে আলাদা আন্ডারলাইন করবেন, রবি মৌসুম লিখে আলাদাভাবে আন্ডারলাইন করবেন। এখন আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আমি যে বলতেছি আপনারা কি আমার সাথে সাথে লিখতে পারেন কিনা। একটু কমেন্টসের মাধ্যমে জানালে ভালো হয় যে আমার সাথে সাথে সবাই লিখতে পারেন কিনা। হ্যাঁ, অনেকেই বলতেছেন লিখতে পারি। কারণ প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি চাই না আমার কোনো একজন শিক্ষার্থীও যাতে আমি দ্রুত বলার কারণে সে যদি লিখতে না পারে, তাহলে দেখেন তার একটা লস হবে। যদিও আপনি পিডিএফ পাবেন, কিন্তু এই ক্লাসের পড়া ক্লাসই আমরা শিখতে চাই। লিখলে দেখা যাবে আপনার মুখস্থ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, রবি মৌসুম লিখে আন্ডারলাইন করবেন, তারপর লিখবেন আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত, আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন রবি শস্যকে শীতকালীন শস্য বলা হয়। রবি মৌসুমকে শীতকালীন, রবি শস্যকে শীতকালীন শস্য বলা হয়। যেমন আজকে আপনারা বাসায় যা যা রান্না করেছেন আমি জানি, কেউ ফুলকপি, কেউ বাঁধাকপি, কেউ সিম, কেউ টমেটো, নিশ্চয়ই এগুলোই রান্না হয়েছে বাসায়। কারণ এগুলি এখন অ্যাভেলেবল বাজারে পাওয়া যায়। এর জন্য এগুলো হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থী শীতকালীন শস্য। তার মানে আমরা জানতে পারলাম রবি শস্যকে আবার শীতকালীন শস্য বলা হয়। সিম টমেটো, একটা কথা বলি শুনেন। একটা মেসের মধ্যে ছিলাম, তো আমাদের একজন লোক ছিল, সে হচ্ছে আমাদের সাথে খাবে না, সে আলাদাভাবে খেতে চায়। তো এভাবে শীতের সিজন আসছে, তো আমরা মজা করে যে কোনো ভাই কি রান্না করেছেন, সে এক টানে বলতো আপনার আলু টমেটো সিম, এক টানে বলতো আলু টমেটো সিম। মানে এটাই উনি প্রতিদিন রান্না করতো, আলু টমেটো সিম। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হায় হায়, গরুর মাংস রান্না করেছেন, বাহ! তো বাম্পার মারুফা। খান, একা একা খেতে চান দরজা বন্ধ করে খান। তো আমরা যে জায়গায়, মনে আছে এই এডের কথা, পটেটো চিপসের মেবি, একা একা খেতে চান দরজা বন্ধ করে খান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে জায়গায় ছিলাম, এখন আপনি খরিফ মৌসুম লিখে আন্ডারলাইন করবেন, খরিফ মৌসুম লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা হয়। খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা হয়। খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার দিয়ে লিখবেন খরিফ 1, 2 নাম্বার দিয়ে লিখবেন খরিফ 2। 1 নাম্বার দিয়ে লিখবেন খরিফ 1, 2 নাম্বার দিয়ে লিখবেন খরিফ 2। খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে খরিফ 1, 2 নাম্বার হচ্ছে খরিফ 2। খরিফ 1 লিখে আলাদা আন্ডারলাইন করবেন, খরিফ 1 লিখে আলাদা আন্ডারলাইন করবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, খরিফ 1 লিখে আলাদা আন্ডারলাইন করে লিখবেন চৈত্র মাস থেকে, চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে, চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 বলা হয়। চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 বলা হয়। খরিফ 2 লিখে আন্ডারলাইন করবেন, খরিফ 2 লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন আষাঢ় মাস থেকে, আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে, আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ 2 বলা হয়। আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে
খরিফ 2 বলা হয়। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখতে পেরেছেন। এখন একটা হেডলাইন করবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন শস্য উৎপাদনে শীর্ষ জেলা। শস্য উৎপাদনে শীর্ষ জেলা লিখে আন্ডারলাইন করবেন। শস্য উৎপাদনে শীর্ষ জেলা লিখে আন্ডারলাইন করবেন। শস্য উৎপাদনে শীর্ষ জেলা লিখে আন্ডারলাইন করবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই যে শস্য উৎপাদনের শীর্ষ জেলা, এটা আমরা মানচিত্রের সাহায্যে শিখব। আমরা মানচিত্র প্রথমে বুঝবো, তারপরে মানচিত্রের সাহায্যে আমরা এটা সাজিয়ে লিখব। বুঝতে পেরেছেন? তাহলে আসেন আমি মানচিত্রে যাচ্ছি, আপনি কোনো লেখালেখির দরকার নাই, আগে আমরা বুঝবো, তারপরে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা লিখব। আমরা প্রথমে বুঝবো, তারপরে লিখব। আমি আপনাকে বলবো, পরে আপনি লিখতে পারবেন। আগে মানচিত্র যারা আঁকতে পারেন আপনার ব্যাপার আঁকতে পারেন, না আঁকলে সমস্যা নেই, আপনি শুধু বুঝবেন। অথবা আপনার কাছে যদি কোনো মানচিত্র থাকে আপনি এটা নিয়েও দেখতে পারেন যে মুন্না স্যার যে জেলায় যা আছে তা বলতেছে কিনা, আপনি চাইলেও দেখতে পারেন। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা মানচিত্রটা আগে ভালোভাবে বুঝি। আপনি একটু লক্ষ্য করেন, আপনার আপাতত মুহূর্তে 10 মিনিট লেখার কোনো প্রয়োজন নাই। আমরা যদি বুঝে শুনে পড়তে পারি তাহলে কিন্তু আমরা বেশি শিখতে পারবো। আর আমি আপনাকে সারা দিন লিখালাম, এই লিখালে আপনি 25% বুঝলেন, বাকিটা বুঝলেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা কম সময় পড়বো, অসুবিধা নেই, কিন্তু যা পড়বো তা যাতে আমরা শিখতে পারি, এই পড়া থেকে যাতে কিছুটা নিতে পারি, এই পড়া থেকে যাতে পরীক্ষায় প্রশ্ন কমন আসে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে কিন্তু একটা স্লাইড তৈরি করতে হয়। সো প্রিয় শিক্ষার্থী, আর কোনো লেখা নয়, প্রথম 10 মিনিট আপনারা আমার সাথে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনারা সবাই জানেন মানচিত্রের নিয়ম অনুযায়ী নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। মানচিত্রের নিয়ম অনুযায়ী নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক এবং উপরেরটা হচ্ছে উত্তর দিক। এই পাশটা হচ্ছে পূর্ব দিক, যেখানে বান্দরবন রাঙ্গামাটি রয়েছে। আর এই দিকটা হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থী পশ্চিম দিক, যেখানে চাপাই নবাবগঞ্জ বা রাজশাহী রয়েছে। দেখেন, এটা হচ্ছে আমাদের মানচিত্রের নিয়ম। মানচিত্রের নিচের অংশটা হয় দক্ষিণ, উপরের অংশটা হয় উত্তর, ওই পাশের অংশ হচ্ছে পূর্ব, ওই দিকটা হচ্ছে পশ্চিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে উত্তর দিক দিয়ে আসি, একটু লক্ষ্য করেন, একেবারে উত্তরের একটি জেলার নাম হচ্ছে ঠাকুরগাঁও। আপনার মানচিত্রের এই অংশে রয়েছে ঠাকুরগাঁও, যেখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় গম। আপনি লিখবেন না কিন্তু, গম সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন জায়গায়? ঠাকুরগাঁওয়ে। মানচিত্রের কোন অংশে রয়েছে? ওই জায়গায়। আপনাকে পরীক্ষা প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে একটু মানচিত্রে জানতো, বলেন তো ঠাকুরগাঁওয়ে যে গম উৎপাদন সবচেয়ে বেশি কোন জেলায় হয়? আপনি বললেন ঠাকুরগাঁওয়ে হয়। আপনাকে জিজ্ঞাসা করতে পারে মানচিত্রের কোন জায়গায় ঠাকুরগাঁও রয়েছে? তখন প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনার বোঝার জন্য বললাম, এই যে দেখেন একদম ওই অংশে মানচিত্রের উত্তর পশ্চিমের দিকে, উত্তর পশ্চিমে, যেটা হচ্ছে আপনার ওই অংশটা ঠাকুরগাঁও রয়েছে। তারপরে তার পাশে একটা জেলা নাম হচ্ছে নীলফামারী। নীলফামারীতে সবচেয়ে বেশি উৎপাদন হয় মরিচ। মরিচ ছাড়া কিন্তু আমাদের জমেই না। কি বলেন? মরিচ ছাড়া কি তরকারি হয়? হয় না কিন্তু। গম দিয়ে যদি আপনি আপনারা রুটি তৈরি করেন, তাহলে রুটিটি তৈরি করতে তো মরিচ লাগবে নাকি? মরিচ ছাড়া কি সবজি তৈরি হবে? আসেন আমরা সবজিও তৈরি করব, সামনে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হচ্ছে গম বেশি উৎপাদন হয়, নীলফামারীতে মরিচ হয়, ঠিক তার নিচে হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থী পশ্চিমের জেলা বিভাগ বলা হয় রাজশাহী। আম উৎপাদন হয় সবচেয়ে বেশি রাজশাহীতে। আম সবচেয়ে বেশি উৎপাদন হয় রাজশাহীতে। এবং নাটোর, রাজশাহী বিভাগের একটি জেলা নাটোর, যেখানে আখ উৎপাদন হয় সবচেয়ে বেশি। আখ উৎপাদন হয় সবচেয়ে বেশি। দেখেন, এই নাটোরের পাশেই একটা জেলা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়াতে সবচেয়ে বেশি উৎপাদন হয় তামাক। কুষ্টিয়াতে সবচেয়ে বেশি উৎপাদন হয় তামাক। প্রাণপ্রিয় শিক্ষার্থী, পাট উৎপাদন হয় ফরিদপুরে। পাটের রাজধানী বলা হয় ফরিদপুরকে।
পাট সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুরে। আর ফরিদপুরের নিচে একটা জায়গা রয়েছে, এই যে দেখেন ওইদিকে সাতক্ষীরা, একদম পশ্চিমের দিকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলো, সাতক্ষীরাতে প্রাণপ্রিয় শিক্ষার্থী প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায়। সো সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। তো আমরা উত্তর পশ্চিম শেষ করে আমরা পূর্ব দিকে যদি চলে আসি, দেখেন আমাদের মানচিত্রের ওই অংশ জুড়ে রয়েছে সিলেটের মৌলভীবাজার, যেখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজারকে। চা গবেষণাগার রয়েছে শ্রীমঙ্গলে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, চা সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন জায়গায়? চা সবচেয়ে বেশি উৎপাদন হয় মৌলভীবাজারে। আশা করি আপনি দেখতে পাচ্ছেন ওই মানচিত্রের ওই অংশ হচ্ছে মৌলভীবাজার। ঠিক তার প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই মৌলভীবাজারের একদম পিছনে রয়েছে মুন্সিগঞ্জ মধ্যখানে। এই মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু পাওয়া যায়। এই যে বর্তমানে যে আলুর সিজন চলতেছে, 20 টাকা কেজিতে কিন্তু ভালো ভালো নতুন আলু পাওয়া যায়। তো সিলেটে যাদের বাড়ি, তারা কিন্তু একটা ট্রেডিশন রয়েছে, অনেকগুলো বন্ধু বান্ধব মিলে একসাথে আলুকে ভাজি করে খাবার একটা প্রবণতা রয়েছে সিলেট অঞ্চলে। এটাকে বলা হয় আলু বিরান সিলেটি ভাষায়। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি যা পাওয়া যায় তা হচ্ছে আলু পাওয়া যায়। তারপর হচ্ছে দেখেন আলু পেলেন ভালো কথা, এখন যদি আপনার চাল না থাকে তাহলে তো ভাত রান্না হবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থী, ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় ময়মনসিংহ অঞ্চলে। এই যে এই অঞ্চলটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। এই ময়মনসিংহ অঞ্চলের ধানটি কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ায় পৌঁছে যায়। প্রাণপ্রিয় শিক্ষার্থী, একদম দক্ষিণের জেলা কক্সবাজার, এই যে সমুদ্র উপকূল একদম একদম দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, যেখানে প্রচুর পরিমাণে রাবার পাওয়া যায়। তাই রাবার উৎপাদনে শীর্ষ জেলার নাম হচ্ছে কিন্তু এই যে কক্সবাজার। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, বলেন তো তুলা উৎপাদনে শীর্ষ জেলার নাম কি? মানচিত্রেটা রাখি নাই, কিছু প্রশ্ন তো থাকতে হবে। তুলা উৎপাদনে শীর্ষ জেলা, বাহ আলহামদুলিল্লাহ, অনেক স্টুডেন্ট রয়েছেন যারা যশোর না, ঝিনাইদহ যারা আনসারটা দিয়েছেন, আপনাদের উত্তরটি একদম সঠিক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় শিক্ষার্থী। এখন আসেন, এই যে এতক্ষণ আমরা বুঝলাম, এগুলো এখন আমরা নিচে লিখব। খাতা কলম হাতে নেন। হ্যাঁ, খাতা কলম হাতে নেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। গম উৎপাদনে, গম উৎপাদনে শীর্ষ জেলা হলো ঠাকুরগাঁও। গম উৎপাদনে শীর্ষ জেলা হলো ঠাকুরগাঁও। গম উৎপাদনে শীর্ষ জেলা হলো ঠাকুরগাঁও। বিএমপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনার বাড়ি কিন্তু ঠাকুরগাঁও। লিখবেন নিচে স্টার চিহ্ন দিয়ে। মরিচ উৎপাদনে, মরিচ উৎপাদনে শীর্ষ জেলা হলো নীলফামারী। মরিচ উৎপাদনে শীর্ষ জেলা হলো নীলফামারী। মরিচ উৎপাদনে শীর্ষ জেলা হলো নীলফামারী। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আম উৎপাদনে, আম উৎপাদনে শীর্ষ জেলা হলো রাজশাহী। আম উৎপাদনে শীর্ষ জেলা হলো রাজশাহী। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আখ উৎপাদনে শীর্ষ জেলা হলো নাটোর। আখ উৎপাদনে শীর্ষ জেলা হলো নাটোর। আখ উৎপাদনে শীর্ষ জেলা হলো নাটোর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তামাক উৎপাদনে, তামাক উৎপাদনে শীর্ষ জেলা হলো, তামাক উৎপাদনে শীর্ষ জেলা হলো কুষ্টিয়া। তামাক উৎপাদনে শীর্ষ জেলা হলো কুষ্টিয়া। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পাট উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর। পাট উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন।
চিংড়ি উৎপাদনে চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা হলো সাতক্ষীরা। চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা হলো সাতক্ষীরা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। চা উৎপাদনে শীর্ষ জেলা হলো মৌলভীবাজার। চা উৎপাদনে শীর্ষ জেলা হলো মৌলভীবাজার। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আলু উৎপাদনে শীর্ষ জেলা হলো মুন্সিগঞ্জ। আলু উৎপাদনে শীর্ষ জেলা হলো মুন্সিগঞ্জ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা। ধান উৎপাদনে শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। ধান উৎপাদনে শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। রাবার উৎপাদনে শীর্ষ জেলা হলো কক্সবাজার। রাবার উৎপাদনে শীর্ষ জেলা হলো কক্সবাজার। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। লিখেছেন হয়তো। রাবার উৎপাদনে শীর্ষ জেলা হলো কক্সবাজার। এই যে মানচিত্রটা ভালোভাবে দেখেন, দেখলেই কিন্তু আপনি দেখবেন আপনার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এরপরে কিন্তু আমাদের একটি স্লাইড মেবি আছে। এই যে দেখেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। ফুল উৎপাদনে, সবগুলো লাগবে না, আমি বলি আপনি লিখেন। লিখবেন ফুল উৎপাদনে শীর্ষ জেলা হলো ফুল উৎপাদনে শীর্ষ জেলা হলো যশোর। ফুল উৎপাদনে শীর্ষ জেলা হলো যশোর। যশোরের গদখালি নামে একটা জায়গা রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণে ফুল উৎপাদন হয়। আমি গিয়েছিলাম, আমার ভাগ্য হয়েছিল ওই জায়গায় যাওয়ার। ফুল উৎপাদনে শীর্ষ জেলা হলো যশোর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নারিকেল ও তরমুজ উৎপাদনে নারিকেল ও তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা হলো ভোলা। নারিকেল ও তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা হলো ভোলা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। সুপারি উৎপাদনে উৎপাদনে শীর্ষ জেলা হলো লক্ষ্মীপুর। সুপারি উৎপাদনে শীর্ষ জেলা হলো লক্ষ্মীপুর। সিলেটের কেউ আছেন এখানে একটু বলেন তো, কমেন্টসে জানান। সিলেটে কে আরো বাড়ি আছেন? সিলেটের কে আছেন? সিলেট, আমি স্যার এমডি জাহাঙ্গীর আলমগীর হুসাইন। বলেন তো সিলেটি ভাষায় সুপারিকে কি বলে? হায় হায়, যারা কমেন্টস দেখতেছেন দেখেন কি বলে। গোয়া বলে, গোয়া। সুপারিকে সিলেটি ভাষায় কি বলা হয়? গোয়া বলা হয়। আচ্ছা যাই হোক, হ্যাঁ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এক এক অঞ্চলের এক একটা ভাষা থাকবে, এটা স্বাভাবিক। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা হলো পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা হলো একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলার নাম কি? পেয়ারা তো খেতে ভালোবাসেন, দেখি নাম লিখেন। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা, বা এমডি লিটন হোসেন এবং নাসরিন আক্তার, তারপর খাদেজা আক্তার, নাসরিন আক্তার, এমডি লিটন হোসেন, আপনাদেরকে অভিনন্দন।
আপনারা সঠিক আনসার দিয়েছেন এবং কঠিন প্রশ্নের আনসার দিয়েছেন। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা হলো পিরোজপুর। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর। পিরোজপুর, হ্যাঁ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আদা উৎপাদনে শীর্ষ জেলা হলো রাঙ্গামাটি। আদা উৎপাদনে শীর্ষ জেলা হলো রাঙ্গামাটি। আদা উৎপাদনে শীর্ষ জেলা হলো রাঙ্গামাটি। পেয়ারাকে সিলেটি ভাষায় কি বলে? হ্যাঁ, পেয়ারাই তো বলে। কি বলেন আপনারা? একজন বলেছেন স্যার এইগুলো কি ইম্পর্টেন্ট? 100% ইম্পর্টেন্ট। কি বলেন ভাই? বাংলাদেশের অনেকগুলো চাকরির পরীক্ষার বিগত দিনের প্রশ্ন দেখেন, এই প্রশ্নগুলি কিন্তু চাকরির পরীক্ষায় আসে। আমরা হফরি কই, জামশেদ আলম বলেছেন, মানে সফরি। পেয়ারাকে সিলেটি ভাষায় সফরি বলে। বুঝতে পেরেছেন? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আনারস উৎপাদনে শীর্ষ জেলা হলো টাঙ্গাইল। আনারস উৎপাদনে শীর্ষ জেলা হলো টাঙ্গাইল। লিখেছেন প্রিয় শিক্ষার্থী? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এটা আপনারা বলেন। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলার নাম কি? পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলার নাম কি? দেখি কারা বলতে পারেন। বাহারুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন পাবনা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হলো পাবনা। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের অবস্থান। কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান লিখে আন্ডারলাইন করবেন। কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানান তো, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ভেরি গুড। একজন শুধু ভুল লিখেছেন, 2জন ভুল লিখেছেন। যারা যারা 4 আনসার দিয়েছেন আপনাদেরটা একদম 100% সঠিক। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান। বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। হ্যাঁ, কলা উৎপাদনে নরসিংদী, এটা এত বলি নাই, দরকার নাই, চাইলে আপনি শিখে নিয়েন, অসুবিধা নেই। নিচে স্টার চিহ্ন দিয়ে আপনারা আমাকে জানান, গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? এগুলো জানিয়ে দেন প্রাণপ্রিয় শিক্ষার্থী। আমি আপনাকে যা পড়াচ্ছি, আমি আপনাকে যে অংশটা পড়াচ্ছি, এই অংশটা আপনার যে কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগবে। লিখবেন, গম উৎপাদনে
বিশ্বে বাংলাদেশের অবস্থান 12তম। গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 12তম। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কি লিখেছেন শীটে আছে 4 নম্বরে, দেন আপ টু ডাউন কোনটা আপনার 4 নম্বরে আছে? গম আবার একটু বলবেন। আচ্ছা হ্যাঁ, গম বলবো। গম হচ্ছে 12তম। প্রাণপ্রিয় শিক্ষার্থী, গম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। পেয়ারা উৎপাদনে পেয়ারা উৎপাদনে শীর্ষ পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও পাট কততম একজন ভাই জানতে চেয়েছেন। পাট হচ্ছে 2য়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান বলেন তো কততম? আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অন্ধকারে ডিল মারবেন না, জানলে বলেন দেখি। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে, একজন সঠিক উত্তর দিয়েছে একজন ভাই, বলছে স্যার জানি না। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বলেন তো কততম? ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ভেরি গুড, প্রথম উত্তর সঠিক। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। ভালো লাগলো, এই যে আমরা পারি। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 9ম। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 9ম। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কিন্তু আমরা অনেকে এগুলো পড়ি না, মনে করি এগুলো থেকে মনে হয় আসে না। আপনি কি জানেন আপনার কৃষি থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষা প্রশ্ন আসে? কৃষি সম্পদ থেকে আপনি বিসিএস এর পরীক্ষার্থী হন, আপনি প্রাইমারির পরীক্ষার্থী হন, আপনি নিবন্ধন হন, আপনি ব্যাংকার হন, যেই জায়গায় যাবেন এখান থেকে প্রশ্ন কমন পাবেন। আসেন আমরা পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করি। কৃষি সম্পর্কিত বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কৃষি সম্পৃক্ত বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান লিখে আন্ডারলাইন করবেন। কৃষি সম্পৃক্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান লিখে আন্ডারলাইন করবেন। এই লেখাটা হেডলাইন হবে। কৃষি সম্পৃক্ত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান।
না, ধান উৎপাদনে তো বাংলাদেশের অবস্থান তৃতীয় নাই। জানি না, হয়তো আপনি হয়তো কোনো জায়গায় পড়েছেন, বাট আমি যতটুকু জানি ধান উৎপাদনে এটা নাই। ধান উৎপাদনে আমরা বহু পরে আছি। তারপর আপনি একবার দেখে নিবেন, অসুবিধা নেই, দেখতে কোনো অসুবিধা নেই প্রাণপ্রিয় শিক্ষার্থী। ধান উৎপাদনে চতুর্থ যতটুকু জানি, তৃতীয় দেখলাম না কোথাও। আচ্ছা যাই হোক, মিস্টেক ভুল কোথাও হতে পারে, বাট চতুর্থটা সঠিক। তো আমরা আসেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি, কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠান যেখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন, প্রথম আমরা যে প্রতিষ্ঠানে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান লিখে আন্ডারলাইন করবেন। ব্র্যাকেটের ভিতরে লিখবেন BARI। ব্র্যাকেটের ভিতরে লিখবেন BARI। BARI, এই যে দেখেন, তার মিনিংটা লিখবেন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এটা লিখতে হবে, এটা পরীক্ষায় আসে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট লিখবেন, যার বাংলা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনি ইংরেজি লিখেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান। লিখবেন এই প্রতিষ্ঠান 4 আগস্ট 1976 সালে। এই প্রতিষ্ঠান 4 আগস্ট 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান 4 আগস্ট 1976 সালে প্রতিষ্ঠিত হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের 7টি স্বচ্ছ গবেষণা কেন্দ্র রয়েছে। এই প্রতিষ্ঠানের 7টি শস্য গবেষণা কেন্দ্র রয়েছে। এই প্রতিষ্ঠানের 7টি শস্য গবেষণা কেন্দ্র রয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র হলো। এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র হলো 7টি। এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র হলো 7টি। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের উপকেন্দ্র রয়েছে। এই প্রতিষ্ঠানের উপকেন্দ্র রয়েছে 28টি। এই প্রতিষ্ঠানের উপকেন্দ্র রয়েছে 28টি। এই যে ভেঙ্গে ভেঙ্গে পড়লে, এইগুলো যদি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়েন, দেখবেন আপনার সাথে সাথে শিখা হয়ে যাবে। আর আগেই বলি ভাই, প্রতিদিন যে লেকচারটা পড়বেন, রাতেই ওই লেকচারটা আপনি আরেকবার লিখবেন। বিশ্বাস করেন, ক্লাসটা করার পর যদি আরেকবার আপনি দেখে দেখে লিখেন, আপনার 50%-এর উপরে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর যদি আমরা ওই লেকচারটা এভাবে রেখে দেই, আপনাকে এই যেভাবে দিচ্ছি একসাথে, আপনি একসাথে বই এভাবে পাবেন না। কিন্তু যেহেতু কনফিডেন্সে আপনি ভর্তি হয়েছেন, আপনার টাকা খরচ করেছেন, তো একসাথে আমরা আপনাকে সংযুক্ত করে দিচ্ছি। কিন্তু আপনি যদি বাসায় পড়েন না, তাহলে কিন্তু আপনি এই লেকচার থেকে উপকৃত হবেন না। এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ক্লাসটা করার পর আপনি আজকে রাতেই প্রয়োজন এটা আবার লিখবেন। তখন দেখা যাচ্ছে ওটা আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে।
আর পরীক্ষা যে কবে হয় বলা তো যায় না। আপনার প্রস্তুতিটা সব সময় একদম সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। আপনি ধরে নিতে হবে আগামী সপ্তাহে আমার পরীক্ষা। পরীক্ষার আগ পর্যন্ত 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, যদি আপনি পরিশ্রম করতে পারেন, বিশ্বাস করেন বাকি জীবনটা আপনি খুব আরামে কাটাতে পারবেন। একটা সরকারি চাকরি ছাড়া জীবন যে কত কষ্টর, জীবন যে কত যন্ত্রণার, এটা যারা সরকারি চাকরি পায় নাই তারা ছাড়া কেউ বুঝবে না। আপনাদের সুযোগ রয়েছে, আপনাদের সম্ভাবনা রয়েছে। আমি 2 হাত জোর করে অনুরোধ করব, এই সময়টা আপনি কাজে লাগান। একটা সরকারি চাকরি মানি আপনার পারিবারিক কাঠামোর স্তম্ভটা এত বেশি শক্তিশালী হবে। আপনার একটি সরকারি চাকরি মানি আপনি অর্থনৈতিক সামাজিকভাবে একদম ফ্রিডম হয়ে গেলেন। সামাজিকভাবে কিভাবে? আপনি হয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষক, দেখবেন আপনার সন্তানকে মানুষ বলবে উনি হচ্ছেন শিক্ষকের ছেলে। আপনাকে রাস্তাঘাটে মানুষ সম্মান দিবে, মরার পরেও জানা যায় অনেক মানুষ হবে। আর আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিভাবে? 26,000 টাকা মাসে ঢুকবে অ্যাকাউন্টসে, চিন্তা করতে পারেন। আরো তো কত ট্রেনিং বেনিং তো আছেই, ব্যাগ পাবেন, সাইকেল পাবেন, ল্যাপটপ পাবেন। আর প্রতিদিন শীতের সকালে স্কুলে গিয়ে এই যে 9টায় ক্লাস 10টায় শুরু করবেন, বুঝতে পেরেছেন? এরকমই কিন্তু হয় প্রাইমারি স্কুলে। না, খাতার নাম ডাকতে ডাকতে 30 মিনিট নাই, পরবর্তী 15 মিনিট বলো ও আ কো খো, এইভাবেই কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তবে আমি বিশ্বাস করি আমার যেসব ছাত্রছাত্রী গভর্নমেন্ট জব হবে অবশ্যই দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছেন? এর জন্য শুধু তাই না, প্রাইমারি জব হয়ে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম ওরাও কিন্তু নিরাপত্তা পাবে। আরেকটা বড় কথা, যারা যারা বিয়ে শাদী করেন নাই ভালো জায়গায় কিন্তু বিয়ে করার সুযোগ পাবেন। বুঝতে পেরেছেন? তখন আপনার মা বাবা গিয়ে গর্বের সাথে পরিচয় দিবে আমার মেয়েটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আমার ছেলেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। সর্বোচ্চ সম্মাননার স্থান আপনাদের। এর জন্য প্রাণপ্রিয় শিক্ষার্থী, আবারও অনুরোধ করব, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন একটা চাকরি লাগবে, মনোযোগ দিয়ে পড়বেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আরেকটা প্রতিষ্ঠান পড়বো আমরা, লিখবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লিখে আন্ডারলাইন করবেন। ব্র্যাকেটের ভিতরে লিখবেন BRRI। প্রথমে লিখবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্র্যাকেটের ভিতরে লিখবেন BRRI। তার মিনিংও লিখে ফেলবেন। তার মিনিংটা হচ্ছে বি দিয়ে বাংলাদেশ, প্রথম আর দিয়ে রাইস, দ্বিতীয় আর দিয়ে রিসার্চ, আই দিয়ে ইনস্টিটিউট। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট লিখে ফেলেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই মিনিংগুলো কিন্তু পরীক্ষায় আসে। ব্যাংকে যারা পরীক্ষা দিবেন এগুলো ব্যাংকের পরীক্ষায় বেশি আসে, মিনিংগুলো সবচেয়ে বেশি আসে। আশা করি আপনি লিখতে পেরেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান 1970 সালের, এই প্রতিষ্ঠান 1970 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান 1970 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান গাজীপুর জেলার, এই প্রতিষ্ঠান গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠান গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের, মানে এই প্রতিষ্ঠানের 5টি শাখা কার্যালয় রয়েছে। এই প্রতিষ্ঠানের 5টি শাখা কার্যালয় রয়েছে। এই প্রতিষ্ঠানের 5টি শাখা
কার্যালয় রয়েছে। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখতে পেরেছেন। এই যে দুটি প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তো মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষা কিন্তু ভাই প্রশ্ন আসে। এই যে আরেকটি প্রতিষ্ঠান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আশা করি একটু আমাকে কি জানাবেন স্ক্রিনের লেখাটা আপনি ভালোভাবে বুঝতে পারেন কিনা, স্ক্রিনের লেখাটা আপনি ভালোভাবে বুঝতে পারেন কিনা। বোঝা যায় না প্রিয়াঙ্কা মন্ডল? তাহলে আমি বলি আপনি লিখেন। হ্যাঁ, অনেকেই বলছেন না, অনেকে ক্লিয়ার, আমি বলি আপনারা লিখেন। প্রথমে তো লিখেছেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান 1951 সালে প্রতিষ্ঠিত হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হয় 1975 সালে। এই প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হয় 1975 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের 11টি বিভাগ রয়েছে। এই প্রতিষ্ঠানের 11টি বিভাগ রয়েছে। এই প্রতিষ্ঠানের 11টি বিভাগ রয়েছে। নিচে স্টার চিহ্ন, তিনটাতে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠান 2019 সালে, এই প্রতিষ্ঠান 2019 সালে, 2019 সালে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে, বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য, বাংলাদেশ ও বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করে। বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করে, স্বাধীনতা পুরস্কার লাভ করে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথম থেকে বলি, আপনি মিলিয়ে নেন। আমি বলেছিলাম প্রথমে এই প্রতিষ্ঠান 1951 সালে প্রতিষ্ঠিত হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হয় 75 সালে। এই প্রতিষ্ঠানের 11টি বিভাগ রয়েছে। 19 সালে এই প্রতিষ্ঠান কিন্তু স্বাধীনতা পুরস্কার লাভ করে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই প্রতিষ্ঠানের কাজ হলো, এই প্রতিষ্ঠানের কাজ হলো, এই প্রতিষ্ঠানের কাজ হলো নতুন অধিক উৎপাদনশীল, নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন। এই প্রতিষ্ঠানের কাজ হলো নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা। এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, উত্তম ব্যবস্থাপনা এবং ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য, এবং ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কৌশল উদ্বোধন করা।
ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলা কৌশল উদ্ভাবন করা। উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলা কৌশল উদ্ভাবন করা। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ যা বললাম আপনারা লিখতে পেরেছেন কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানান। যদি আপনি লিখতে পারেন আমি অন্য একটি পয়েন্টে যাব। ও লিখতে পারেন নাই? অনেকেই বলেছেন জি স্যার লিখতে পেরেছি। হ্যাঁ, আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী সবারই লেখা হয়েছে। কারণ আমি তো বারবার ধীরে ধীরে বললাম, আমি আরেকবার রিপিট করি। এই প্রতিষ্ঠান 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয় 75 সালে। এর 11টি বিভাগ রয়েছে। 2019 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। আর এই প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসল উৎপাদন বৃদ্ধির নতুন কলা কৌশল উদ্ভাবন। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখতে পেরেছেন। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী। এই অংশটা অত্যন্ত আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে সবগুলো লিখতে হবে না, আমি বলবো আপনাকে যেগুলো এগুলো আপনি লিখবেন। আপনার স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্ক্রিনশট দিলে আপনার সময় নষ্ট হবে না, অত দ্রুত দিয়ে দিবেন, কিন্তু কনফার্ম থাকেন আপনার আর শিখা হবে না। এর জন্য আমি বলবো একটি একটি করে আপনি লিখবেন। বুঝতে পেরেছেন? নিচে স্টার চিহ্ন দিয়ে প্রথমে হেডলাইন করবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন কৃষিজ কৃষিজ সম্পদের কৃষিজ সম্পদের কৃষিজ সম্পদের আবিষ্কারে বাংলাদেশি বিজ্ঞানীদের অবদান। কৃষিজ সম্পদ আবিষ্কারে বাংলাদেশি বিজ্ঞানীদের অবদান। কৃষিজ সম্পদ উদ্ভাবনে বাংলাদেশি বিজ্ঞানীদের অবদান। প্রথমেই নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন স্বর্ণাসার আবিষ্কারে স্বর্ণাসার আবিষ্কার করেন স্বর্ণাসার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক 1987 সালে। স্বর্ণাসার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক 1987 সালে। ডক্টর সৈয়দ আব্দুল খালেক 1987 সালে। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন দিবে স্বর্ণাসার কত সালে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেছেন। এই দুটি প্রশ্ন আমরা এই মুহূর্তে সমাধান পেয়ে গেলাম। স্বর্ণাসার প্রথম আবিষ্কার করেছেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক, উনি একজন বিজ্ঞানী এবং 1987 সালে আবিষ্কার হয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ব্যাকটেরিয়ার জীবন রহস্য উন্মোচন করেছেন ব্যাকটেরিয়ার জীবন রহস্য ব্যাকটেরিয়ার জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম। ব্যাকটেরিয়ার জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 1997 সালে। ডক্টর মাকসুদুল আলম 1997 সালে। আপনার চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা বহু চাকরির পরীক্ষায় এসেছে যে ব্যাকটেরিয়ার জীবন রহস্য কে উন্মোচন করেছিলেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম ডক্টর মাকসুদুল আলম। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন পেঁপের জীবন রহস্য পেঁপের
জীবন রহস্য উন্মোচন করেছেন। পেপের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2008 সালে। পেপের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2008 সালে। ডক্টর মাকসুদুল আলম 2008 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন রাবারের জীবন রহস্য। রাবারের জীবন রহস্য উন্মোচন করেছেন, রাবারের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2009 সালে। রাবারের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2009 সালে। রাবারের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2009 সালে। এখন একটা প্রশ্ন আসছি যেটা বহু চাকরির পরীক্ষায় এসেছে, তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন পাটের জিন আবিষ্কার করেছেন, পাটের জিন বিন্যাস আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম 2010 সালে। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম 2010 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন আঁশ থেকে কাগজ তৈরির প্রযুক্তি, আঁশ থেকে কাগজ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন, আঁশ থেকে কাগজ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন শেখ আব্দুল হাসিব। আঁশ থেকে কাগজ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন শেখ আব্দুল হাসিব 2011 সালে। শেখ আব্দুল হাসিব 2011 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ছত্রাকের জীবন রহস্য, ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2012 সালে। ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন, ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন, উন্মোচন করেছেন ডক্টর মাকসুদুল আলম 2012 সালে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো ছিল এখানের মধ্যে। আরেকটা প্রশ্ন রয়েছে, তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন মহিষের জীবন রহস্য। মহিষের জীবন রহস্য উন্মোচন করেছেন, মহিষের জীবন রহস্য উন্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ব না, মহিষের জীবন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশ ও চীনের বিজ্ঞানীরা। বাংলাদেশ ও চীনের বিজ্ঞানীরা 2014 সালে মহিষের জীবন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশ ও চীনের বিজ্ঞানীরা 2014 সালে। 2014 সালে। আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই। আসে না কে? আদমশুমারিটা কই গেল? পাচ্ছি পাচ্ছি, এই যে এখানে।
কৃষি শুমারি লিখে আন্ডারলাইন করবেন। কৃষি শুমারি লিখে আন্ডারলাইন করবেন, খুবই গুরুত্বপূর্ণ। কৃষি শুমারি জানার আগে আসেন কৃষি শুমারি সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখে আসি, ভালো লাগবে। আমরা মোটামুটি ক্লাসের একটা পর্যায়ে চলে আসছি। এই যে শুনছেন, এখন কিন্তু সারা দেশে কৃষি সুপারি চলতেছে। হাঁস, মুরগি, গরু, বাছুর সবকিছু হিসাব রাখতে। তুমি জানলা কেমনে? আমি তো সব খবরই শুনি, রেডিওর খবরও শুনি, টেলিভিশনের খবরও শুনি। ও, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আসেন 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 আসেন। ইনি হচ্ছেন গণনাকারী আপা, পরিসংখ্যান অফিস থেকে আসছেন কৃষি শুমারির গণনা করতে। মেম্বার সাহেব, ঘটনা কিন্তু আমিও এখনো ঠিক মতো বুঝি নাই। আমি বুঝাইতেছি, শোন, কার ঘরে কয়জন খানেওয়ালা, জমি কয় বিঘা আছে, কি চাষ করে, হাঁস মুরগি ছাগল ভেড়ার সংখ্যা কত, সরকার এসবের হিসাব করতেছে। নে তোর হিসাবটা দে। আপা শুরু কর। আচ্ছা চাচা, আপনার নামটা? জমির উদ্দিন। আপনাদের বাড়িতে খানেওয়ালা কয়জন? 5 জন, আমরা 2 জন, 2 সন্তান আর কাজের লোক। জমির পরিমাণ? তা তো 7-8 বিঘা তো হইবই। আন্দাজে কইস না, সঠিক কর। 8 বিঘাই তো সঠিক। সবটুকুই কি আপনার? না, 4 বিঘা বর্গান দিছি। কৃষি জমিতে কি কি ফসল চাষ করেন? ধান, পাট, সরিষা, খোরাকি হইয়াও বেচন যায়। শাক সবজিও করি আম্মা, নিজেরা যেমন খাই তেমনি বেচাও আয় হয়। গরু, বাছুর, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল এগুলোর সংখ্যা কতটি? গাই হইল 3টা, একটা বিয়ান দিছে। মুরগি আছে 6টা, হাঁস আছে 16টা, ভেড়া নাই। যার যার হিসাব কিন্তু ঠিকমতো দিয়ে দিয়েন, বুঝতে পেরেছেন? তার আগে কমেন্টস এর মাধ্যমে জানান পূর্ব পাকিস্তানে প্রথম কৃষি শুমারি হয়েছিল কত সালে? পূর্ব পাকিস্তানে প্রথম, বাংলাদেশ তো নাম তো পরে ধারণ করেছে, বাংলাদেশ স্বাধীন হবার আগে কৃষি শুমারি হয়েছিল কত সালে? বাহ, ঝর্ণা আক্তার মনে হয়, মেবি যদি ভুল না হয়, উনি সঠিক আনসার দিয়েছেন। অনেকেই দেখতে পাচ্ছি, রিমা বেগমও দিয়েছেন, নাসরিন আক্তার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মাসুদ আমাদেরকে আনসার দিয়েছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, বলেন কত সালে? দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 74। মাসুদ ভাই না, দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় না। হ্যাঁ, রাবেয়া রব্বানি উত্তর সঠিক, 77 সালে। হায় হায় রে, উনি লিখছে 1900 দিয়ে কত কিছু। হ্যাঁ, একজন সুন্দর হয়েছে, পারমিন আক্তারও লিখেছেন, লিখবেন দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে। দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তৃতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, তৃতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1983 ও 84 সালে। দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1983 ও 84 সালে। 1983 ও 84 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, চতুর্থ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, চতুর্থ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1996 ও 97 সালে। চতুর্থ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1996 ও 97 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন,
পঞ্চম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? পঞ্চম কৃষি শুমারি, হ্যাঁ, পঞ্চম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2008 সালে। রিমা বেগম যেটা লিখেছেন এটা ঠিক আছে। পঞ্চম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2008 সালে। লিখবেন ষষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2019 সালে। ষষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2019 সালে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি যদি প্রথম থেকে বলি, প্রথমটা হয়েছে 1960, দ্বিতীয়টা হচ্ছে 1977, 3 নাম্বারটা হচ্ছে 83-84, 4 নাম্বারটা হচ্ছে 96-97, 5 নাম্বারটা হচ্ছে 2008, 6 নাম্বার হচ্ছে 2019। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আরেকটা পয়েন্ট, বাংলাদেশের বনজ সম্পদ, বাংলাদেশের বনজ সম্পদ লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশের বনজ সম্পদ লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশের বনজ সম্পদ লিখে আন্ডারলাইন করেছেন প্রাণপ্রিয় শিক্ষার্থী। আসেন ওরা বন সম্পর্কে জেনে নেই। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 25,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 25,000 বর্গ কিলোমিটার। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ, বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ 0.02 হেক্টর। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ, মাথাপিছু বনভূমির পরিমাণ। লিখতে পেরেছেন? নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের বৃহত্তম বন হলো, বাংলাদেশের বৃহত্তর বন হলো সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তর বন হলো সুন্দরবন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন গাজীপুর, টাঙ্গাইল, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ। গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে মধুপুরের বনাঞ্চল অবস্থিত। গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহে নিয়ে মধুপুরের বনাঞ্চল অবস্থিত। আপনার চাকরির পরীক্ষা দিবে নিচের কোন জেলা মধুপুর গড়ের অন্তর্ভুক্ত? গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ হলো শাল। 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 নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন উপকূলীয় সবুজ বেষ্টনী, উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে 10টি জেলায়। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে 10টি জেলায়। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন দিবে কয়টি জেলা নিয়ে উপকূলীয় সবুজ বেষ্টনী গঠন করা হয়েছে? মনে রাখবেন প্রাণপ্রিয় শিক্ষার্থী, 10টি জেলা নিয়ে। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এখন আসছো, এদিকে আসো।
প্রাণপ্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবেন। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে, দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে ব্যবহার হয় সুন্দরবনের গেওয়া কাঠ। দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে ব্যবহার করা হয় সুন্দরবনের গেওয়া কাঠ। দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে ব্যবহার করা হয় সুন্দরবনের গেওয়া কাঠ। আগেরটা আবার বলবো, আগেরটা বলেছিলাম প্রাণপ্রিয় শিক্ষার্থী, উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল করা হয়েছে 10টি জেলায়। পরে বলেছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। আবার বলি বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। পরেরটা বলেছি দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে ব্যবহার হয় সুন্দরবনের গেওয়া কাঠ। আমরা পরবর্তী স্লাইডে যাব। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি, বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাট জেলায়। বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাট জেলায়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। জেলা হিসাবে বাগেরহাট, আর বিভাগ হিসাবে হচ্ছে চট্টগ্রাম হবে, বিভাগ হিসাবে চট্টগ্রাম লিখবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। আর জেলা যদি বলে তাহলে বাগেরহাট জেলায়, আর বিভাগ যদি বলে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে, সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই, বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই 28টি জেলায়। বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি মানে রাষ্ট্রীয়ভাবে এই বনাঞ্চলকে উদ্যান বা কোনো কিছু ঘোষণা করা হয় নাই 28টি জেলায়। রাষ্ট্রীয়ভাবে বনভূমি নেই 28টি জেলায়। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন পরিবেশ নীতি ঘোষণা করা হয়েছে 1992 সালে। পরিবেশ নীতি ঘোষণা করা হয়েছে 1992 সালে। পরিবেশ নীতি ঘোষণা করা হয়েছে 1992 সালে। সুন্দরবন লিখে আন্ডারলাইন করবেন, সুন্দরবন লিখে আন্ডারলাইন করবেন। আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে, সুন্দরবন লিখে আন্ডারলাইন করবেন। সুন্দরবন লিখবেন। সুন্দরবনের আয়তন মানে বাংলাদেশ অংশে যেটা পড়েছে ওই আয়তন হচ্ছে মনে করেন এই যে 24,000 বর্গ মাইল দিতে পারেন আপনি। এই যে নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের 62% এলাকা,
বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের ৬২% এলাকা পরিবেশ নিয়ে এটা আবার বলেন একটু। আচ্ছা, একটু পরে বলতে হবে লিটন ভাই। তো প্রিয় শিক্ষার্থী দেখেন, বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের ৬২%। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে সুন্দরবনের কত পার্সেন্ট বাংলাদেশের অঞ্চলে রয়েছে, তাহলে জেনে গেলেন ৬২%। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ভারতে অবস্থিত সুন্দরবনের ৩৮%। ভারতে অবস্থিত ভারতে অবস্থিত সুন্দরবনের ৩৮%। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুন্দরবনের অপর নাম। সুন্দরবনের অপর নাম গরান বনভূমি। সুন্দরবনের অপর নাম গরান বনভূমি। সুন্দরবনের অপর নাম গরান বনভূমি। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ অবস্থিত। সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ অবস্থিত বাগেরহাট জেলায়। সুন্দরবনের বেশিরভাগ অংশ বাগেরহাট জেলায় অবস্থিত। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি। নিচে ৩টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সুন্দরবনে রয়েছে ৩টি পয়েন্ট। সুন্দরবনে রয়েছে 3টি পয়েন্ট। ১ নাম্বার দিয়ে লিখবেন হিরন পয়েন্ট। ১ নাম্বার দিয়ে লিখবেন হিরন পয়েন্ট। ২ নাম্বার দিয়ে লিখবেন জাফর পয়েন্ট। ৩ নাম্বার দিয়ে লিখবেন টাইগার পয়েন্ট। সুন্দরবনে রয়েছে 3টি পয়েন্ট। ১ নাম্বার হচ্ছে হিরন পয়েন্ট, ২ নাম্বার হচ্ছে জাফর পয়েন্ট, ৩ নাম্বার হচ্ছে টাইগার পয়েন্ট। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ আমাদের ক্লাস প্রতিদিন ৬টা হওয়ায় আমাদের স্লাইডটা এভাবেই সাজানো হয়েছে ১.৫ ঘন্টা আকারে। তো আপনারা এই যে কৃষি এবং বনজ সম্পদ সম্পর্কে যে প্রশ্নগুলো দিয়েছি, আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় গেলে এই জায়গা থেকে প্রশ্ন কমন আসবে। কিন্তু শুধু মুন্না স্যারের লেকচারটি করেছেন, এখন আপনি আর এটা রেখে দিলেন, আগামী ১ সপ্তাহ এটা ধরলেন না, এই লেকচার থেকে আপনি উপকার পাবেন না। আমি আগেই বললাম প্রিয় শিক্ষার্থী, এই লেকচারটি আপনি অবশ্যই বাসায় বসে একটু লিখতে হবে। লিখলে কিন্তু আপনার শিখা হবে। তারপরও যদি আপনার আমি ক্লাসটা নেয়ার পরও যদি কোনো প্রশ্ন থাকে, এই যে এস এম মুন্না আইডি রয়েছে, চাইলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন যদি আপনার প্রশ্ন থাকে। আর কি অনেকের প্রশ্ন রয় যেটা হচ্ছে পাওয়া যায় না, যে টিচারকে পাচ্ছি না। প্রাণপ্রিয় শিক্ষার্থী, চাইলে আপনি এখানে এড হতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমরা আপনাকে সহযোগিতা করব। এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একেবারে না, রাত ৯টায় আবার ক্লাস আছে আমার মনে হয়। হ্যাঁ, এই যে আবার ক্লাস শুরু হবে, ৬টা ক্লাস প্রতিদিন, ৩ দিন ছিল। আগামীকালও আপনাদের সাথে আমার হয়তো ক্লাস হবে অন্য কোনো এক বেচে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কি বলেছিলেন স্যার প্রথম থেকে স্লাইডটা কি? প্রিয় শিক্ষার্থী, আপনাকে পিডিএফ ফাইল দেওয়া হবে।
আপনি প্রত্যেকটা স্লাইড পেয়ে যাবেন, ঠিক না জুবের ভাই? আপনি প্রত্যেকটা স্লাইড প্রাণপ্রিয় শিক্ষার্থী পেয়ে যাবেন। আপনার পিডিএফ ফাইল পেয়ে গেলে টোটাল লেকচারটা ওই জায়গায় দেয়া আছে, আপনাকে আর টেনশন করতে হবে না। তাহলে আজকের মতো যে আমি বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।